যেসব দেশ ১৯৮১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচিতে যুক্ত হয়েছে, সেগুলোর কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়ছে এ নিয়ে গবেষণা করেছেন দুই গ্রিক অর্থনীতিবিদ মাইকেল ক্লেটসস ও আন্দ্রেয়াস সিন্টোস। ওই গবেষণায় দেখা যায়, কঠোর শর্তযুক্ত এ ঋণ গ্রহণকারী দেশগুলোয় বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং শ্রম বাজারে অনিশ্চয়তা গভীরতর হয়েছে। কোভিড পরবর্তী সময়ে তীব্র ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতে অস্থিরতা সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার প্রভাবে চাপে পড়েছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। নানামুখী সে সংকট উত্তরণে ২০২২ সালের শেষের দিকে IMF এর দ্বারস্থ হতে হয়েছিল তৎকালীন সরকারকে। ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির জন্য মেনে নিতে হয়েছিল অর্ধশতাধিক শর্ত। দাতা সংস্থাটি সেসব শর্ত পূরণ করতে গিয়ে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, বেসরকারি খাতে বিনিয়োগ সংকুচিত হয়ে বেকারত্ব বাড়তে থাকে। IMF এর ঋণের প্রভাবে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বণ্টনের নেতিবাচক প্রভাব দেখা যায় পাকিস্তানের ক্ষেত্রেও। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকেও একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল। দাতা সংস্থাটির ঋণের শর্ত পূরণ করতে গিয়ে বাজেট কমে যাওয়া, কর্মসংস্থান সংকুচিত হওয়া এবং দারিদ্র্য ও আয় বৈষম্য বৃদ্ধির প্রবণতা দেখা গেছে আফ্রিকার দেশ কেনিয়াতেও। কোভিড-১৯ পরবর্তী সময়ে IMF এর ঋণ কর্মসূচির প্রভাব নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ব্যান্ডেজ অন আ বুলেট উন্ড বা গুলির ক্ষতের ওপর ব্যান্ডেজ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখানো হয়, IMF এর ঋণ কর্মসূচিতে গিয়ে ৩৩টি দেশ সরকারি খরচ কমানো, নিয়োগ বন্ধ করা ও বেতন কাটা বা স্থগিত রাখার মতো পদক্ষেপ নিয়েছে। ফলে ওইসব দেশের কর্মসংস্থান ও সামাজিক সেবায় নেতিবাচক প্রভাব পড়েছে। সরকারের নিয়োগ, উন্নয়ন প্রকল্প ও বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে মূলত দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়। যদিও এই মুহূর্তে দেশের নতুন বিনিয়োগ কার্যত থমকে গেছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় সামগ্রিক অর্থনীতিও এখন অনেকটাই স্থবির। রুটিন কর্মকাণ্ডের বাইরে কোনো উন্নয়ন প্রকল্পে যাচ্ছে না সরকার। নতুন শিল্প স্থাপন কিংবা সম্প্রসারণের উদ্যোগ নেই বেসরকারি খাতেও। এ পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত থেকে ঋণের চাহিদা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। আবার পুঁজিবাজারেও কোনো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ৩ অর্থবছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৯.৮%, কিন্তু অর্থবছর শেষে সে লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি দেশের ব্যাংক খাত। ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জন হয়েছে মাত্র ৬.৫%। বেসরকারি খাতের বিরাজমান ঋণ প্রবৃদ্ধিকে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বলে আখ্যায়িত করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GED। সরকারের এ বিভাগের সেপ্টেম্বরের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচে থাকা এ প্রবৃদ্ধি ব্যবসায়ীদের অনাগ্রহ, উচ্চ সুদহার, রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকগুলোর সতর্ক ঋণনীতির প্রতিফলন। অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুনের ভাষ্য হল, এটি অস্বীকার করার উপায় নেই যে অনেক দেশে IMF এর ঋণ কর্মসূচির ফলাফল ভালো হয়নি। তবে এটিও দেখতে হবে কখন একটি দেশ IMF এর দ্বারস্থ হয়। আমরা দেখছি কোনো দেশ তখনই IMF এর ঋণের উপর নির্ভরশীল হয় যখন সে দেশের সামনে কোনো বিকল্প থাকে না। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর নির্বাহী পরিচালক পদে দায়িত্বরত এ অর্থনীতিবিদ বণিক বার্তাকে বলেন, IMF ঋণের জন্য অনেক শর্ত দেয়, কিন্তু সেসব শর্ত নিয়ে দর কষাকষিরও সুযোগ থাকে। এ দর কষাকষির সাফল্য নির্ভর করে সে দেশের সরকারের সক্ষমতার উপর। বাংলাদেশের মতো দেশগুলোর হাতে দর কষাকষির খুব বেশি সুযোগ থাকে না। তবে অতীতে IMF এর কাছ থেকে ঋণ নেয়ার পর বাংলাদেশ শর্ত পূরণ না করে কর্মসূচি থেকে বের হয়ে আসার নজিরও আছে। কিন্তু এখন কেন সব শর্ত পূরণ করতে হচ্ছে? IMF এর কাছ থেকে এ ঋণ বাংলাদেশ না নিয়ে যদি ভারত নিত, তাহলে হয়তো শর্তগুলো এমন হতো না। তবে IMF এর ঋণ কর্মসূচির কারণে দেশে বেকারত্ব বেড়েছে বলে মনে করছেন না বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন।
তিনি বণিক বার্তাকে বলেন, 2016-17 সালের পর থেকে এমনটি দেখা যাচ্ছে। এটিকে আমরা মধ্যম আয়ের ফাঁদ হিসেবে অভিহিত করতে পারি। সুদহার 2 বছরেরও বেশি সময় ধরে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে সময়ও তো বিনিয়োগ বাড়তে দেখা যায়নি, যা কর্মসংস্থান বৃদ্ধি করবে। তাই সুদহার বাড়লেই যে বিনিয়োগ আসবে না তা নয়, বরং ব্যবসার সহজীকরণ সূচক, কাঠামোগত সংস্কারের মতো বিষয়গুলো বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। বিনিয়োগকারীরা যদি দেখে যে দেশে বিনিয়োগের পরিবেশ বিদ্যমান, তারা এখানে ব্যবসা করে আকর্ষণীয় রিটার্ন পাবে, তাহলেই তারা নতুন করে বিনিয়োগে আগ্রহী হবে।